হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি ভিডিও করব, যেটা হচ্ছে ভারতের রিসেন্টলি চিফ ইলেকশন কমিশনার নিয়োগ হয়েছে। এই চিফ ইলেকশন কমিশনার এটা তো টাইম টু টাইম প্রতিবারই নিয়োগ হয়, কিন্তু এখন যে রিসেন্টলি যে নিয়োগটা হয়েছে চিফ ইলেকশন কমিশনারের, সেটা এত বিতর্কিত কেন? যারা সমাজের বটম লেভেলে আছে তারা কিন্তু সমাজে যেটা টপ লেভেল, মানে টপ দিল্লি যে বিউরোক্রেসিগুলো হয়, সেখানে গভর্নমেন্ট কী করছে ভেতরে সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। তো আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ অবধি, যারা সমাজের টপ বটম লেভেলে রয়েছেন, মানে একদম সাধারণ মানুষ, সবজি বিক্রেতা, চায়ের দোকানের লোক, হ্যাঁ, তারপরে সাধারণ ছোটোখাটো চাকরিজীবী লোক, যারা অতটা ডিটেলসে জানেন না, তো সেই লোকগুলো অবধি এই টোটাল ইনফরমেশনটা পৌঁছে দেওয়া। তো এই যে চিফ ইলেকশন কমিশনার, এই চিফ ইলেকশন কমিশনারের নিয়োগ কিভাবে হয়, এবং এই চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করার জন্য যে কমিটি হয়, সেই কমিটিতে কারা কারা থাকেন, সেই কমিটির বিভিন্ন যে মেম্বার তারা কারা কারা হন, এবং সেই ইলেকশনের যে ইলেকশন কমিশনের যে নির্বাচনটা সেটা কতটা স্বচ্ছ, এবং সেইটা আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরব। তো দেখুন, সিলেকশন কমিটি যেটা মেন কন্ট্রোভার্সিয়াল জিনিস, সিলেকশন কমিটি যারা বা যেনারা এই চিফ ইলেকশন কমিশনার, এই এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সিলেক্ট করবে যার হাতে টোটাল ভারতবর্ষের ইলেকশন করার পাওয়ার থাকবে। সেটা হোক প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেটা হোক প্রাইম মিনিস্টারের সিলেকশন ইলেকশন, লোকসভা নির্বাচনের ইলেকশন, লোকসভা যে আমরা এমপি সিলেক্ট করি সেই নির্বাচন হোক, কিংবা রাজ্যের যে বিধানসভা হোক, সেই সমস্তটাই কিন্তু ওই সিঙ্গেল একজন ব্যক্তির হাতে থাকবে, যিনি কিনা একজন আইএস অফিসার বা কখনো কখনো রিটায়ার্ড আইএস অফিসারও হন। তো আমরা দেখব সেই সিলেকশন কমিটিতে কে বা কারা আছে। নাম্বার 1, টোটাল 3 জন থাকবেন। একটা হচ্ছে পিএম, মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নাম্বার 2, ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার মানে প্রাইম মিনিস্টারের যিনি ক্যাবিনেট মিনিস্টার থাকবেন, যারা সেখান থেকে একজন প্রাইম মিনিস্টারের মেবি মনোনীত কাউকে সিলেক্ট করা হবে অ্যাজ এ মেম্বার অফ সিলেকশন কমিটি। নাম্বার 3, লিডার অফ অপোজিশন। লিডার অফ অপোজিশন মানে হচ্ছে, যেমন সহজে বুঝিয়ে দিই, বিজেপি হচ্ছে গিয়ে এখন গভর্নমেন্ট, মানে বিজেপি গভর্নমেন্ট ফরমেশন করেছে, তো এটা প্রধান দল, যিনি যে পার্টিটা সরকার চালাচ্ছে। এবং যদি বিরোধী ধরা হয় সেটা হচ্ছে কংগ্রেস। তো কংগ্রেসের যেটা প্রধান মুখ হিসেবে উঠে আছে সেটা হচ্ছে রাহুল গান্ধী। তো রাহুল গান্ধী হলো এখানটা লিডার অফ অপোজিশন। বুঝতে পারা গেল জিনিসটা। আবার সংক্ষেপে বোঝাই, বিজেপি এখানে গভর্নমেন্ট গঠন করেছে, তাই বিজেপি হচ্ছে মেন দল। আর বিরোধী দল যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি ছাড়া, সেটা হচ্ছে কংগ্রেস লোকসভাতে। যেই কারণে কংগ্রেসের যেটা প্রধান মুখ লিডার সেটা হচ্ছে রাহুল গান্ধী। তো রাহুল গান্ধী হচ্ছে কি লিডার অফ অপোজিশন। তো সেই এরকমই, মানে টাইম টু টাইমে যে বা যিনি থাকবেন লিডার অফ অপোজিশন, সে থাকবে এই সিলেকশন কমিটিতে। এনারা ওই চিফ ইলেকশন কমিশনারকে কিন্তু সিলেক্ট করবেন। এইবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই যে দুজন নাম্বার 1 আর নাম্বার 2, এই দুজন কিন্তু গভর্নমেন্টেরই লোক, অর্থাৎ সরকার পক্ষ কিন্তু এখানে অলরেডি ডমিনেন্স রয়েছে মোর দ্যান 50%। তাহলে এখানে তো ডমিনেন্স হয়েই গেল। তাহলে এনারা যেই আওয়াজটা দেবেন বা যা ওনারা সিলেক্ট করবেন সেটাই তো সিলেক্ট হবে, কারণ এই একজন ব্যক্তি তো ভেটো দেওয়ার পাওয়ার নেই। তো ক্যাবিনেট মিনিস্টার যে বা যিনি হবেন সেই তো গভর্নমেন্টের কথাই তো শুনবে, সে তো গভর্নমেন্টেরই লোক। তাহলে সাধারণ মানুষের এই জিনিসটা, লজিকটা বোঝা হচ্ছে, যারা চায়ের দোকানে গল্প করে, যারা সবজি বিক্রেতা, যারা হকার, তাদের এই জিনিসগুলো বোঝা হচ্ছে যে ওই টপ লেভেলের বিউরোক্রেসির টপ লেভেলটায় অ্যাকচুয়ালি কী হচ্ছে, গভর্নমেন্ট কীভাবে পলিসিগুলো করছে যাতে করে টোটালটাকে ডমিনেন্স করা যায়। তো লিডার অফ অপোজিশন, অনেকে হয়তো ভাববে গভর্নমেন্টের প্রভাব থাকাটাই তো ভালো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। লিডার অফ অপোজিশন যে বা যিনি আছেন, সে কিন্তু একটা বিশাল সংখ্যক ভোট নিয়ে এসছে, তাহলে সে কিছু সংখ্যক মানুষকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এমন নয় তার কমপ্লিটলি ভ্যালুলেস। তো এটা একটা মাথায় রাখতে হবে। তো লেভেল জিনিসটা বজায় রাখা দরকার, ব্যালেন্স বিগড়ে গেলে সব কিছুই খারাপ হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। তো আগে যে আইনটা ছিল, আগের আইনটা মানে চিফ ইলেকশন কমিশনারের সিলেকশন হওয়ার ক্ষেত্রে যে আগের আইনটা ছিল, সেক্ষেত্রে কী ছিল, সেক্ষেত্রে ছিল পিএম ছিলেন আর লিডার অফ অপোজিশন ছিলেন, এই 1 আর 3 নম্বর ছিলেন, এই 2 নম্বর ছিলেন না। এখানটা ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তো সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আইন করে গভর্নমেন্ট এই জায়গা থেকে 2 নম্বর পজিশন থেকে বার করে দিয়ে সেখানে কিন্তু ক্যাবিনেট মিনিস্টারকে এন্ট্রি করে দেওয়া হয়েছে নিজেদের সুবিধার ক্ষেত্রে। এবার এইটা সাধারণ মানুষের জানা উচিত।
তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবধি মেসেজটা পৌঁছে দিচ্ছি। এবার দেখুন, সার্চ কমিটি গঠন করা হয়েছে এই আইন অনুযায়ী। কোন আইন অনুযায়ী? সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার, ইসিএস মানে আদার ইলেকশন কমিশনার অ্যাক্ট অফ 2023। এই আইন অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। এবার সেই সার্চ কমিটিতে কারা কারা থাকবে? নাম্বার 1-এ থাকবে ল মিনিস্টার, নাম্বার 2-তে থাকবে 2 সিনিয়র সেক্রেটারিজ, 2জন সিনিয়র সেক্রেটারি মানে যারা গভর্নমেন্টেরই লোক, টপ পজিশনের বিউরোক্র্যাটদের তুলে নিয়ে আসা হবে। টপ পজিশনের যারা বিউরোক্র্যাট থাকবেন তাদের কিন্তু এখানে তুলে নিয়ে আসা হবে এই সার্চ কমিটিতে। তারা 5 জনের নাম রিকমেন্ড করবেন, 5 জনের নাম রিকমেন্ড করবেন। সেই 5 জনের নাম পাঠানো হবে এই সিলেকশন কমিটির কাছে। এবার এই সিলেকশন কমিটি ওই 5 জনের মধ্যে থেকে একজনকে চিফ ইলেকশন কমিশনার হিসাবে বেছে নেবেন। এটা হচ্ছে ফ্যাক্ট। এবার এখানে আরেকটা জিনিস বলি, যদি ওই 5 জনের নাম এই সিলেকশন কমিটির পছন্দ না হয়, তাহলে এই যে আইনটা বললাম চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার অ্যাক্ট 2023, এই আইনের 8 নম্বর ধারা সেকশন 8 অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার অ্যাক্ট এম্পাওয়ার সিলেকশন কমিটি টু চুজ এনি পারসন আউট অফ দ্য রিকমেন্ডেড লিস্ট। মানে এই আইনের 8 নম্বর ধারা অনুযায়ী ওই যে লিস্ট 5 জনের লিস্ট পাঠানো হয়েছে সার্চ কমিটি দ্বারা, সেই 5 জনের নামের বাইরেও সিলেকশন কমিটি চাইলে যে কোনো কাউকে চুজ করে চিফ ইলেকশন কমিশনার কিন্তু বানাতে পারে। এটা 8 নম্বর আইনে অলরেডি বানিয়ে রেখেছে। মানে ওই 5 জনের নাম কিন্তু সীমাবদ্ধ নেই, ওর বাইরেও নিতে পারে র্যান্ডমলি, ইচ্ছা খুশি। এবং সেইটাকে আটকানোর ক্ষমতা কিন্তু লিডার অফ অপোজিশনের নেই। বুঝতে পারা গেল জিনিসটা? তাহলে এইটার ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। এবার কী হতে চলেছে সেটা তো সময়ই বলবে। এবার দেখা গেল এত বড় পোস্টে বসে থাকা একজন ব্যক্তি, সে সিলেকশন করছে কিন্তু গভর্নমেন্টের ডমিনেন্সে। দেখুন, 2 জন কিন্তু গভর্নমেন্টেরই লোক, ক্যাবিনেট মিনিস্টার আর পিএম। তা গভর্নমেন্টের ডমিনেন্সে চিফ ইলেকশন কমিশনার নিয়োগ হচ্ছে। এবার সে যে গভর্নমেন্টের কথা শুনবে না তার তো কোনো মানে নেই। গভর্নমেন্টের হয়তো ফুললি বায়াসড না হলেও কিছুটা বায়াসড হতেই পারে। তো এবার ওই সিটে বসে থেকে যদি ব্যক্তি বায়াসড হয়ে যায়, তাহলে সেটা সাধারণ মানুষ যে ভোটটা দিয়ে আসছে চিফ ইলেকশন কমিশনের উপর ভরসা করে, সেই ভোটটা কতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। আরেকটা যেটা প্রশ্নচিহ্ন থাকে যে এই যে নিয়োগ প্রসেসটা চিফ ইলেকশন কমিশনারের, সেটা কিন্তু কতটা স্বচ্ছ সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ গভর্নমেন্টের ভয়েসটাই কিন্তু বেশি হয়ে যাচ্ছে।